পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটার নামটাই একটা মিথ্যা। যে লোকটা নাম রেখেছিল সে জানতো জায়গাটা বরফে ঢাকা, জানতো ওখানে কোনোদিন ফসল হবে না, গাছ হবে না। কিন্তু সে এটাও জানতো সত্যি কথা বললে এত বড় সমুদ্র পাড়ি দিয়ে কেউ তার পিছু নেবে না। তাই সে নাম দিয়ে দিল সবুজ ভূমি, গ্রিনল্যান্ড। আর ঠিক তার পাশের যে দ্বীপটা সত্যি সবুজ ঘাসে ঢাকা, তার নাম থেকে গেল বরফের দেশ, আইসল্যান্ড। দুইটা নাম যেন একে অন্যের সাথে বদলে গেছে। আর সেই মিথ্যাটাও কাজ করে গিয়েছিল। হাজার হাজার মানুষ নৌকা ভাসিয়ে সবুজের খোঁজে রওনাও দিয়েছিল, গিয়ে পৌঁছেছিল এমন এক জায়গায় যার ৮০ ভাগেরও বেশি আজও সারা বছর বরফে ঢাকা। কিন্তু এই মিথ্যার আড়ালে যা লুকিয়ে আছে সেটা আরো অদ্ভুত। জায়গাটা এত বিশাল যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুইটা একসাথে জোড়া দিলেও এই দ্বীপের ভেতরে প্রায় ৯ বার বসে যাবে। অথচ এত বড় ভূখণ্ডে মানুষ থাকে মাত্র ৫০,০০০-এর মতো। একটা বড় স্টেডিয়াম ভর্তি দর্শকের চেয়েও কম মানুষ নিয়ে গোটা একটা দেশ। এই ৫০,০০০ মানুষের শহরগুলোর মধ্যে আবার কোনো রাস্তা নেই। একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার কোনো সড়ক নেই, বাস নেই, ট্রেন নেই। ভাবুন, আপনার জেলা শহর থেকে পাশের জেলায় যাওয়ার কোনো পথ নেই। যেতে হলে হয় নৌকা, না হলে হেলিকপ্টার। আর শীতকালে জমে পাথর হয়ে যাওয়া সমুদ্রের উপর দিয়ে কুকুরে টানা স্লেজ গাড়ি। আর সময়ের হিসাবটাও ওখানে আলাদা। গ্রীষ্মে সূর্য টানা কয়েক মাস আকাশেই থেকে যায়, অস্ত যায় না। রাত ১২টাতেও বাইরে দিনের আলো। ঘড়ি দেখে বুঝতে হয় ঘুমাতে যাওয়ার সময় হয়েছে কিনা। আর শীত এলে ঠিক উল্টোটা। মাসের পর মাস সূর্য ওঠেই না। সকাল বলে কিছু থাকে না, দুপুর বলেও কিছু থাকে না। আর আকাশে মাঝে মধ্যে সবুজ আলোর ঢেউ। এমন বিচ্ছিন্ন একটা শহরে গিয়ে নামলে প্রথমেই চোখে পড়ে ঝকঝকে রঙিন কাঠের বাড়িগুলো। লাল, হলুদ, সবুজ, নীল, সাদা বরফের উপরে যেন কেউ এক মুঠো রং ছুড়ে দিয়েছে। দেখে মনে হয় শখ করে রং করা হয়েছে, ছবির মতো সুন্দর লাগে বলে। কিন্তু ওই রংগুলো আসলে শখের না, ওগুলো একটা কোড। লাল বাড়ি মানে দোকান বা গির্জা, যেখানে মানুষ জড়ো হয়। হলুদ মানে হাসপাতাল, সবুজ মানে স্কুল, আর নীল মানে মাছের কারখানা, যেখান থেকে গোটা শহরের পেট চলে। কারণ যখন তুষার ঝড় হয় তখন চারদিক এক রঙের সাদা হয়ে যায়। রাস্তা মুছে যায়, নিজের হাতটা পর্যন্ত ঠিকমতো দেখা যায় না। তখন ওই রঙই একমাত্র চিহ্ন যেটা টিকে থাকে। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা এখানেই, যে মানুষ ওদের ভাষা জানে না, একটা অক্ষরও পড়তে পারে না, মাঝরাতে যার কোলের বাচ্চাটা জ্বরে পুড়ে যাচ্ছে, কাউকে জিজ্ঞেস করা লাগে না। সে শুধু বরফের ভেতরে হলুদ রংটা খোঁজে। রং দিয়ে বানানো একটা গোটা ভাষা, যেটা কেউ সৌন্দর্যের জন্য বানায়নি, বানিয়েছিল বাঁচার জন্য। কিন্তু এই রঙিন বাড়িগুলোর দরজা খুলে এক পা রাখলেই শুরু হয় সম্পূর্ণ আলাদা একটা জগৎ। এমন এক জগৎ যেখানে পৃথিবীর চেনা নিয়মগুলো আর খাটে না। যে দ্বীপের ৮০ ভাগই বরফে ঢাকা, সেই বরফটা আসলে কেমন? কিছু স্তর জমেছে লাখ লাখ বছর আগে, মানুষ নামের প্রাণীটা পৃথিবীতে হাঁটতে শুরু করারও আগে। হাত ছোঁয়ালে ঠান্ডার সাথে সাথে হাড়ে গিয়ে লাগে, যেন মনে করিয়ে দেয় আপনি এখানকার সাময়িক অতিথি। কিন্তু এই বরফ বসে নেই। দ্বীপের একপাশে আছে পৃথিবীর সবচেয়ে দ্রুত চলা বরফের নদীগুলোর একটা। বরফের নদী মানে জমাট বাঁধা বরফের উপরে একটা বিশাল স্রোত। জমাট পানির উপরে আবার তরল পানি, যেটা পাহাড় বেয়ে ধীরে ধীরে সমুদ্রের দিকে নেমে আসে। এটা প্রতিদিন এগোয় প্রায় ৪০ মিটার।
আর ওই বরফের দেয়াল থেকে যখন একটা টুকরো ভেঙে পড়ে তখন প্রথম কয়েক মুহূর্তে আপনি কিছু শুনতেই পাবেন না। আলো চোখে পৌঁছায় শব্দ কানে পৌঁছানোর অনেক আগে। তাই 10 তলা দালানের সমান একটা বরফের চাই আপনার সামনে ভেঙে পড়বে সম্পূর্ণ নিঃশব্দে, যেন কেউ আপনার ভিডিওর আওয়াজ বন্ধ করে দিয়েছে। শব্দটা আসবে তার অনেক পরে, বুকের ভেতরে ধাক্কা দিয়ে। ধাক্কাটা এত বড় যে বহুদূরের যে কোনো কিছু পর্যন্ত ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। সমুদ্রে ভেসে পড়া ওই চাইগুলোকে বলা হয় বরফের পাহাড়, কিন্তু পানির উপরে যেটুকু দেখা যায় সেটা পুরোটার 1 ভাগ মাত্র। বাকি 9 ভাগ লুকিয়ে থাকে পানির নিচে চোখের আড়ালে। টাইটানিক জাহাজটা যে বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে ডুবেছিল ধারণা করা হয় সেটাও জন্মেছিল এই গ্রিনল্যান্ডেই। আর কাছে গিয়ে কান পাতলে শোনা যায় একটা চিরচির শব্দ। ওটা বরফের ভিতরে আটকে থাকা বাতাসের বুদবুদ ফাটার শব্দ। 1000 বছর আগেকার আটকে যাওয়া বাতাস। এই বরফ ঠান্ডা পানির নিচেই ঘুরে বেড়ায় গ্রিনল্যান্ড হাঙর। পৃথিবীতে যত প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মধ্যে এরাই সবচেয়ে বেশি দিন বাঁচে, 500 বছর পর্যন্ত। আর এই মুহূর্তে ওই পানিতে যে হাঙরটা সাঁতার কাটছে সে হয়তো জন্মেছিল মুঘল আমলের শুরুর দিকে। আমাদের এদিকে তখনও নবাব আসেনি, ইংরেজ আসেনি, দেশভাগও হয়নি। এতগুলো যুগ পার হয়ে গেছে আর সে চুপচাপ ওই অন্ধকার পানিতে ভেসে বেড়াচ্ছে। তবে এই দেশে টিকে থাকার আসল গল্পটা মানুষের না, কুকুরের। এখানকার শীতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তেল জমে পাথর হয়ে যায়, যন্ত্র হার মানে, কুকুর হার মানে না। এই স্লেজ কুকুরগুলোই শিকারীদেরকে জমে যাওয়া সমুদ্রের উপর দিয়ে টেনে নিয়ে গেছে, আবার ঘরেও ফিরিয়ে এনেছে। দলের প্রতিটা কুকুর জানে তার জায়গাটা কোথায়, আর মানুষটাও জানে ঝড়ের রাতে ফেরার পথ যদি হারিয়ে যায় তার নিজের চোখের চেয়ে ওই কুকুরগুলোর নাক বেশি নির্ভরযোগ্য। কিছু শহরে কুকুরের সংখ্যা প্রায় মানুষের সমান। ওখানে কুকুর পোষাটা কোনো শখ না, ওটা বাঁচার শর্ত। আর দক্ষিণে একটা শহর আছে যার নামের মানেই মেরু ভালুকের জায়গা। প্রতি বসন্তে ভাসমান বরফের চাই একটা রাস্তার মতো হয়ে যায়, আর সেই পথে চড়েই ভাল্লুক ঢুকে পড়ে লোকালয়ে। তখন শহরের সতর্কবার্তা বেজে ওঠে। বাচ্চারা ঘরে ঢুকে যায়, দরজা বন্ধ হয় স্বাভাবিকের অনেক আগেই। কিন্তু এই বরফের দেশে মানুষ হারিয়েও গেছে। ওই নাবিকের পিছু নিয়ে আসা কিছু মানুষ দক্ষিণ দিকটায় ঘর বেঁধেছিল। ওখানে সামান্য ঘাস জন্মাতো, ভেড়া চড়ত, পাথর কেটে গির্জাও উঠেছিল। প্রায় 500 বছর ধরে গোটা একটা জনপদ ওখানে টিকে ছিল। তারপর হঠাৎ একদিন তারা মুছে গেল। 1408 সালের 1 সেপ্টেম্বরে ওই পাথরের গির্জাটার ভেতরে একটা বিয়ে হয়েছিল, খুবই সাধারণ একটা বিয়ে। 300 বছর পর যখন বাইরের জাহাজ আবার ওই উপকূলে ভিড়ল তখন তারা দেখলো শুধু ফাঁকা ঘরবাড়ি আর দাঁড়িয়ে থাকা দেয়াল। কেন সবাই একসাথে মিলিয়ে গেল সেটা আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না। কেউ বলে আবহাওয়া হঠাৎ আরো ঠান্ডা হয়ে গিয়েছিল, ফসল আর হয়নি। কেউ বলে বাইরের দুনিয়ার সাথে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, জাহাজ আর আসেনি। সেই গির্জার দেয়ালগুলো 600 বছর পরেও দাঁড়িয়ে আছে, শুধু উত্তরগুলো দেয় না তারা। তবে এই ঠান্ডা সবকিছু মুছেও দেয়নি। অনেক উত্তরে এক পাহাড়ের খাঁজে পাওয়া গেছে কয়েকজন মানুষ যাদের কেউ কবর দেয়নি। ঠান্ডাই তাদেরকে ধরে রেখেছে 500 বছর।
ঠান্ডা এতগুলো বছর সবকিছু ধরে রেখেছিল, সেই ঠান্ডাই এখন আলগা হয়ে আসছে, বরফ পিছু হটছে, আর তার নিচ থেকে বেরিয়ে আসছে অন্য জিনিস, তেল, সোনা আর এমন সব দুর্লভ খনিজ যেগুলো ছাড়া আজকের দুনিয়ার মোবাইল ফোন, ব্যাটারি বা যুদ্ধ বিমান কোনোটাই বানানো যায় না। আর তখনই বোঝা যায় কেন এই বরফের দেশটা নিয়ে এত কাড়াকাড়ি। 1946 সালে আমেরিকা ডেনমার্ককে সরাসরি প্রস্তাব দিয়েছিল $10 কোটি আর সোনা দেব, দ্বীপটা আমাদেরকে দিয়ে দাও। ডেনমার্ক রাজি হয়নি, কিন্তু প্রস্তাবটা কখনো পুরোপুরি থামেওনি। সাম্প্রতিক বছরগুলোতেও আবার নতুন করে উঠেছে, আর আজ পাওয়া যায় 1968 সালের একটা ঘটনায়। পারমাণবিক বোমা বহনকারী একটা মার্কিন বিমান ওই বরফের উপরেই বিধ্বস্ত হয়েছিল। এই দেশটাকে একদিন সবুজের মিথ্যা বলে মানুষ ভুলিয়ে আনতে হয়েছিল, সেই দেশটাই আজ সবাই কিনতে চায়। কিন্তু আসল হিসাবটা টাকার না। যদি ওই বরফটা পুরোপুরি গলে যায়, পৃথিবীর সমুদ্র উঠে আসবে প্রায় 7 মিটার। গ্রিনল্যান্ড আমাদের এখান থেকে 1000 মাইল দূরে, আর ওখানকার মানুষ দ্বীপটাকে গ্রিনল্যান্ড বলে ডাকে না। তাদের নিজের ভাষায় নামটা কালালিত নুনাত, মানুষের ভূমি। যে দ্বীপটার পরিচয় 1000 বছর ধরে ঠিক করে দিয়েছে বাইরের লোক, তার আসল নামটা এতদিন ওখানেই পড়েছিল।